نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أحل الله البيع وحرم الربا صدق الله المولانا العظيم محترم হাজিরিন আমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ 313 জন সদস্য বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য হাফেজ ওয়াজ করুন হযরতকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। এ পর্যায়ে আমাদের পরামর্শ গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ মিটিং এর এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি সাহেব এস.এম. আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে।
ঈশার সময় হয়ে এলে থাকো তুমি দুনিয়ার পিছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে প্রভুর হুকুম মানো রে ভাই থাকো তুমি যেথায় সময় গেলে পাবে না ফিরে মরণ তোমার লইবে ঘিরে জেনে রেখো মরণ তোমার অতি কাছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বের পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলতেছেন আহলাল্লাহুল বাইয়া ওয়া হারামাহুর রিবা আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে করেছি হারাম। আলিকুম ফাউন্ডেশন বাংলাদেশ 313 জন সদস্য বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান এইচএফ বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা পরামর্শ সভা আজকের মিটিং নম্বর 11 তারিখ 6-10-2024 রোজ রবিবার সময় বাদ মাগরিব। আলিকুম ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব এবং বিভিন্ন পদে পদান্বিত ব্যক্তিবর্গ আজকে আলিকুম ফাউন্ডেশনের মিটিংয়ে উপস্থিতি হতে পেরে আমরা আল্লাহর অশেষ দরবারে জানাই শুকরিয়া জ্ঞাপনে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী নিপীড়িত নির্যাতিত মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজন সাহাবা ইকরাম এবং সমস্ত পুণ্যাত্মাগণের উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হামদ এবং দুরূদের পরে আমরা আলিকুম ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। তো আজকের আলোচনার বিষয়বস্তু যে গুরুত্বপূর্ণ আলোচনা এবং পরামর্শ আমাদের ভবিষ্যৎ অগ্রগামী উন্নয়ন এবং উন্নতি করার লক্ষ্যে আমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং আয়োজন করা হয়েছে। তো এই মিটিংয়ে সর্বপ্রথম আমাদের কথা বলতে আসছেন আমাদের আলিকুম ফাউন্ডেশনের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আশরাফুল আলম ভাই। তেনাকে গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আমি তো সবার শেষে করব। আচ্ছা তাহলে সরি দুঃখিত, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসছে হুজুর কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্বন্ধে সভাপতি সাহেব, তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিশেষ দয়া, তিনি আমাদের আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশের এই কাজটা শুরু করার তৌফিক দিয়েছেন এবং হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত প্রায় 8 মাস অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের এটা ঠিকই আছে, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাকি কিয়ামত পর্যন্ত যেন টিকে থাকে যেন আমরা দোয়া করব, আমরা বলি আমিন। আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে ইনশাল্লাহ, সে বিষয়টা হলো আমাদের আল হিকমা ফাউন্ডেশন 313 সদস্য বিশিষ্ট একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর ব্যবসা কিভাবে ডেভেলপ হয়, উন্নতি হয় এবং আমাদের টাকাগুলো কিভাবে বৃদ্ধি পায়, আয় হয়, এগুলো বিষয় নিয়ে ইতিপূর্বে মিটিং হয়েছে। তো সেই মিটিংগুলোতে একটা মিটিংয়ে এই বিষয় নিয়ে কথা হয়েছিল যে আমরা দোকান নিলে ব্যবসা করলে আমাদের লাভ হবে।
শুরুটা কেমন হবে সেটা হলো, দোকান নিলে সদস্য যারা আছে এখন প্রায় 39 জন সদস্য। তো 39 জন সদস্য আমাদের এই দোকান থেকে পণ্য নিবে। তো 39 জনের টাকাটা এখানে থাকবে, আরো পাশাপাশি বাহিরের মানুষ এখান থেকে পণ্য নিবে, টাকা থাকবে। তারপরে সদস্য যারা, তারা এখান থেকে পণ্য যদি বাজার মূল্যেও নেয় তারপরেও কিছুটা সে কম পাবে, এইভাবে যে সে নিজের দোকান থেকে পণ্য নিতেছে, যা লাভ হইতেছে সে নিজের অ্যাকাউন্টেই জমা হইতেছে। তো সব কিছু মিলে দোকানের বিভিন্ন ফিকির চলছিল। তো ওই সুবাদে অনেকগুলো দোকান দেখা হয়েছে। তো দোকানগুলো দেখে দেখে প্রায় একটা দোকান মোটামুটি চূড়ান্ত পর্যায়ে, একটা দোকান চূড়ান্ত পর্যায়ে, সেখানে কিছু টাকা পয়সা ইনভেস্ট করা হয়েছে। তো এখন ওই দোকানটা টাকা পয়সা ইনভেস্ট করার পরে আর আমি এই দোকানটা পরিচালনার কোনো সিস্টেম পাইতেছি না। কেমনে, কোন সিস্টেমে পরিচালনা করলে, কোন সিস্টেমে পরিচালনা করলে দোকানটা ভালোভাবে চলবে এবং আমরা প্রকৃতপক্ষে লাভবান হতে পারবো, ওই সিস্টেমটা আমাদের হইতেছে না। তো বাকি এখন এই দোকানটা নতুন কোনো সিস্টেম আমাদের কেউ পরামর্শ দিবে কিনা, অথবা দোকানটা নেওয়া চূড়ান্ত পর্যায়ে দোকানটা থাকবে কিনা, দোকানটা রাখা হবে কিনা, এইগুলো নিয়ে আজকে কথা হবে। দোকানটা রাখলে আমাদের সুবিধা না অসুবিধা, দোকান রাখলে কি কোনো সমস্যা নাকি এই সমস্যা নাই, এগুলো বিষয় নিয়ে কথা হবে। এখন দোকান রাখলে কি সুবিধা এবং না রাখলে কি অসুবিধা, এ সম্পর্কে তোতা ভাই আপনি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব একটু বলবেন, যে দোকান রাখলে সংগঠনের কি সুবিধা এবং কি অসুবিধা, আপনার জানা মতে কথাগুলো বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল হিকমা ফাউন্ডেশনের আজকে 11তম মিটিং। আমি তো সব মিটিংয়ে উপস্থিত থাকতে পারিনি। আজকে হঠাৎ করে শুনলাম মাগরিবের একটু আগেই আব্দুল সামাদ শুনে আমি তো আসলাম, কিছুক্ষণ আগে আছি, ডিউটি শেষ করতাম। তো যাই হোক, দোকানের কথা শুনছি অনেক, কদিন শুনলাম যে 1 তারিখ থেকেই ফাইনাল করার কথা ছিল। তারপরে শুনলাম যে আর কিছু টাকা ইনভেস্টও করা হয়েছে এর মধ্যে। এখন কিছু সদস্য মনে হয় ব্যক্তিগত টাকাও মনে হয় ইনভেস্ট করছে। তো যাই হোক, এর মধ্যে আবার আমি এর আগে শুনছিলাম ব্যক্তিগত টাকা দেওয়ার পরে অনেকে মত প্রকাশ করছে যে আমার মনে হয় দোকান দেখার পরে অনেকে হয়তো না প্রকাশ করছে যে এই জায়গায় মনে হয় দিলে ভালো হবে না, যে নিচু জায়গা, যে কাস্টমার যাবে কিনা, যে চাউল নিয়ে উঠবে কি করে বা ইয়া করে, অনেকে একটু অসম্মতি প্রকাশ করছে, দ্বিমত প্রকাশ করছে যে আমি টাকা দিছি, আমি এই জায়গায় মত নাই, দিছি কিন্তু এই জায়গায় আমি দিব না, ফেরত নেব, শুনলাম। তো যাই হোক, তো এখন আমিও নিজে এখনো দোকানটা দেখিনি যদিও, যাই হোক, তো এরকম যদি হয় তাহলে আমাদের চাই যে একটু আর্থিক অবস্থা যেহেতু অতটা ভালো না, এখন যদি সম্ভব হয় যে আর একটু ধীরে নতুন বছরের দিকে শুরু করা যায় কিনা, একটু এর মধ্যে একটু যা আমাদের একটু ভুল ত্রুটি আছে গোছাই গাছাই নিয়ে একদম নতুন বছরে শুরু করলে মনে হয় ভালো হয় আমার হিসাবে। যে একটু তাড়াতাড়া না করে আমাদের তেমন উন্নতিও নাই, যে দোকান নিলাম যে কি পণ্য বিক্রি করবো, দোকানের ভাড়াও দেওয়া লাগবে, ইয়াও করা লাগবে, সব দিক মিলাই আমাদের লাভ লস কত কি আসলে এটা আমরা আপাতত এখন দোকানে না হোক টুকিটাকে ব্যবসা চলে জানি রেখে, যে চাউল টাউল দেখে রুমে রেখে হোক ইয়া হোক সবাই আমরা সদস্যের মধ্যে অন্তত নিতে পারবো, বলে সমস্যা নাই, যেখানে থাক দোকান না হলেও আমরা নিতে পারবো। এখন আমার মনে হয় তাহলে যদি এর সমস্যা হয়, সবাই যদি দ্বিমত পোষণ করছে
কিছু কিছু, তাহলে নতুন বছরে চালু করলে আমার হিসেবে ভালো হয়। মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ তোতা সাহেব উনি বলছেন যে দোকানের ব্যাপারে যেহেতু দ্বিমত পোষণ করছে, সেই হিসেবে দোকান না নিলেই ভালো হয় এবং দোকানটা আগামী আর 2-4 মাস পরে নিলে ভালো হয়, মানে দোকান নেওয়ার মতো প্রস্তুতি নিয়ে দোকানটা নিলে ভালো হয়। আরেকটা অসুবিধার কথা বলি, সেটা হলো আমরা এই ব্যবসার টাকাগুলো এক সময় ভুট্টায়, এক সময় আমে, বিভিন্ন জায়গায় ব্যবহার করছি। এরপরে এক সময় টাকা ব্যবহার করছি, আপনি সাথে ছিলেন, কাঠে আমরা টাকা ব্যবহার করছি, অর্থাৎ কাঠে ইনভেস্ট করছি। কাঠে ইনভেস্ট করছি 1,80,000 টাকা। তো উনি 3 ভাগের 1 ভাগ লাভ দিতে চাইছে, নাকি 4 ভাগের 1 ভাগ লাভ দিতে চাইছে, অর্থাৎ আপনার 25% লাভ দিতে চাইছে। তো এখন লাভ সহ টাকা কত আসবে এটা এখন পর্যন্ত চূড়ান্ত না, তবে মূল টাকা থেকে মাত্র 1 লক্ষ টাকা উনি দিছে। এখন 1 লক্ষ টাকা দিছে, আর ব্যবসার উদ্দেশ্যে একজনে 30,000 টাকা দিছে, আর আমাদের সদস্যদের যে সঞ্চয়, এই সঞ্চয় মিলে যা আছে সব কিছু মিলে আমরা ওখানে 50,000 টাকা অ্যাডভান্স সিকিউরিটি হিসেবে দিছি। বাকি আরো 1.5 লক্ষ টাকা সিকিউরিটি হিসেবে দিতে হবে, তারপরে মাল উঠাতে হবে। এখন আমাদের তো ওই পরিমাণ পুঁজি নাই, সেই হিসেবে এখন দোকান নেওয়া আমার পক্ষেও মনে হইতেছে সম্ভব না। তো সেই হিসেবে হুজুর আপনি দোকানের ব্যাপারে মতামত দেন, কি করলে ভালো হয়? সময় কম, তাড়াতাড়ি। দোকান নেওয়ার ব্যাপারে তো অনেক দিন ধরে আলোচনা চলতেছে, এখান থেকে ওখানে দোকান এখনো মনে করেন যে কনফার্ম হয় নাই। একবার নিচে নিল, আবার উপরে দেখা যায় অনেক মানুষের মতামত হলো যে ওই জায়গায় দোকান চলবো না, আর টাকাও আমাকে ওরকম পুঁজি নাই। আমার মতে দোকান না নেয় ভালো। আমার ছোট হিসাবে আমি একটা পরামর্শ দিই যে এই সব টাকা পয়সা সব একত্র করে স্টক ব্যবসা করলে সবচেয়ে ভালো হয়। এত টেনশন হবে না, এত পরিশ্রম হবে না। এর আঙ্গুলের অনেক পরিশ্রম হয়, মানে কি হয় এত পরিশ্রম আমরা তো দেখছি, মানে আমরা আমি এত ছোট হলেও আমি দেখছি এরকম শুরুতে এত পরিশ্রম হয় না। স্টক ব্যবসা করে রিল্যাক্সে থাকে সবাই। আমার মতামত যে দোকানটা না নিলেই ভালো হয়। এখন হুজুরের বক্তব্য হলো যে দোকান না নিলে ভালো হয়, টাকা পয়সা সব এক জায়গায় করে স্টক ব্যবসা করলে ভালো হয়, এখানে পরিশ্রম কম, টেনশন কম। ঠিক আছে, আমার শাহিন ভাই দোকানের ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ। আসসালামু আলাইকুম। আমার মতে এখন দোকানটা না নিলেই ভালো হয়, কারণ যেহেতু পুঁজি কম আমাদের, আর দোকানের লোক রাখতে হবে একটা, এটার ব্যাপার আছে। আমার ব্যাপারে আসলে দোকানটা না নিলেই এখন ভালো হয়। শাহিন ভাইয়ের বক্তব্য হলো দোকান না নিলে ভালো হয়, কারণ দোকানে কারেন্ট বিল আছে, ঘর ভাড়া আছে, সিকিউরিটি আছে, এরপরে হলো একটা কর্মচারী নিলে কর্মচারীর বিল আছে, সবকিছু মিলে অনেক টাকার খরচের একটা বিষয় আছে। ঠিক আছে বড় ভাই আপনার আমি তো বুঝছি যে আমি কিছু বুঝতেছি, আপনারা বলেন, সমস্যা নাই। সময় তো মাঝন দিয়ে লাগবে না, শর্ট করে বলেন না। না আমি তো বলবোই না, আপনি বলেন না। এই যে দল ভারী বেশি, তাহলে আমি কি বলবো? আল্লাহ এটা বিপক্ষে সবাই, তা আমি একলাই পক্ষে থাকলে হবে? বলতে তো আপনার বয়ানটা বলতে না, আমি এক কথাই বললাম, মানে দল দেখানে বেশি ভাগ, বিপক্ষ দল। আমি তো পক্ষে লাভ নেই, একা পক্ষে লাভ আছে। এখন এরা 4 জন হচ্ছে বিপক্ষে, আপনি কি? আমি তো কেবলমাত্র বলতে চাইছি, মানে ছোট শিশু, আমি একদম কিছু বলতে পারছি না। একটা কিছু তো বলতে পারেন। আপনারা ভালো জানেন দীর্ঘদিন যাবত আপনার আছেন। আমি তো গতবার তো অনেক ঠিক আছে, কারণ তবে আপনারা বিপক্ষে, আপনি কি? আমি তো বুঝি যে আমি এসব আল্লাহ আপনারা যারা ভালো মনে করেন সেটা তো পরে বক্তব্য দিব, এখন ফিনিশিং বক্তব্য দেবে। লাইট দিবেন। সময় নাই,
আলহামদুলিল্লাহ, আমি সমস্ত মানুষের মানে সব ভাইদের বক্তব্য শুনলাম। তো আমার মতামত, সবাই যেহেতু মতামত দিচ্ছে, ফাইনাল কেউ ডিসিশন দেয়নি, সকলেরই মতামত প্রকাশ করতে পারছে, এটা তার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। তো আমি আমার মতামত আমার প্রকাশ করার স্বাধীনতা আছে আমার। তো সেই স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমি বক্তব্য যেটা যে আমরা হিকমা ফাউন্ডেশন খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার লক্ষ্যে। এখন আর ব্যবসা হচ্ছে ঝুঁকি গ্রহণ করা, এবং হচ্ছে ঝুঁকি গ্রহণ করে লভ্যাংশের আশায় ব্যবসা পরিচালনা করা হচ্ছে ব্যবসার লক্ষ্য উদ্দেশ্য বা ব্যবসার ধরন এটা। তো এখন যদি আমি ভয় পাই তাহলে ব্যবসা করা যাবে না, আবার যদি আমি ঝাঁপ দিয়ে পড়ি তাও ব্যবসা করা যাবে না। সব কিছু বিবেচনা করে দেখে শুনে ঠান্ডা মাথায় ব্যবসা পরিচালনা করতে হবে। আর ব্যবসা পরিচালনার হচ্ছে কিছু দিক নির্দেশনা বা কিছু নিয়ম নীতি রয়েছে, যেমন একটা ভালো প্লেসের প্রয়োজন, ভালো জায়গা যদি হয় যেখানে মাল সেল হবে সেটা প্রয়োজন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভালো পণ্যেরও প্রয়োজন। আমার কি পণ্য বাজারজাত করা যাবে, কি পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আছে কি, সেটা মানুষ কিভাবে সেটা ব্যবহার করে, সেটা মাসে ব্যবহার করে না বছরে একবার ব্যবহার করলে হয়, এই ধরনের পণ্য নির্বাচন করতে হবে। দোকান নির্বাচন, পণ্য নির্বাচন, তারপরে হচ্ছে অর্থনৈতিক একটা অ্যাবিলিটি থাকা প্রয়োজন। তারপরে সেখানে আমার অর্থ কিভাবে ব্যয় করব, সেখানে লভ্যাংশ আসবে কিনা, চারিদিকে বিবেচনা করে দোকান নেওয়া ভালো আমি মনে করি। তবে ব্যবসাতে ঝুঁকি থাকবে, ঝুঁকি নিয়েই ব্যবসা পরিচালনা করতে হবে। আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমিও পক্ষে, ব্যবসার পক্ষে। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে, আমাদের কিছু ভাই ব্যবসার বিপক্ষে, ব্যবসার তো পক্ষে সবাই, আর এটা তো ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা তো বিপক্ষে কেউ না, সবাই পক্ষে। তবে বর্তমান সময়ে এখনই দোকান নেওয়া হবে কি হবে না এইটার পক্ষ বিপক্ষ। এখন দোকানের ব্যাপারে আপনি পক্ষে না বিপক্ষে? দোকান নেওয়ার পক্ষে। আচ্ছা, পক্ষে। এখন পক্ষে হলে কিভাবে নিতে চান, নেওয়ার সিস্টেমটা কি? আমি প্রথম শুরু লগ্নেই বলছি, দামানত ছাড়া ব্যবসা করবো, অল্প যদি পুঁজি আমার, অল্প দিয়েই নার্সিং করবো। আচ্ছা, সদস্য মাল কিনবে। আচ্ছা, আমার কথা, হ্যাঁ, আমি বুঝছি। সদস্য, আমি দোকান দেওয়ার পরে কাস্টমার আবার জোগাড় করে আনতে হবে। আচ্ছা, কাস্টমার আছে। আপনার কথাটা বলছি, আপনি একটা পয়েন্ট কথা বলেন। আমি এমন কিছু পণ্য নেই যে সদস্যের প্রয়োজন হবে না। আচ্ছা, শাহিন ভাই শুনেন, আপনার কথা ঠিক আছে, ভাইয়ের কথা ঠিক আছে। একটা পয়েন্টের কথা বলি প্রথমে, সেটা হলো আপনি এখানে যে পয়েন্টটা তুলে ধরেছেন, জামানত ছাড়া দোকান, এইটা একটা পয়েন্ট। তাহলে জামানত ছাড়া দোকান ব্যবস্থা করা যাবে তো? আপনি পারবেন, ঠিক আছে। আচ্ছা, জামানত ছাড়া, তারপরে এই পুঁজি কি পরিমাণ লাগবে? এখন যদি আপনি মনে করেন শুরু জামানত ছাড়া, এটা একটা পয়েন্ট গেল। আপনি জামানত ছাড়া একটা দোকান ব্যবস্থা করতে পারবেন। আচ্ছা, একটা টাকার কথা বলি, জামানত ছাড়া একটা দোকান আপনি ব্যবস্থা করতে পারবেন, এটা আমরা বুঝলাম, আলহামদুলিল্লাহ, এটা অ্যাকসেপ্ট করা হলো। আর যে পুঁজি এখন আপাতত বর্তমানে আছে আমার আছে, আচ্ছা, যদি পরিমাণ 1 লাখ টাকা হয়, যদি আরো কম হয়, সম্ভব ব্যবসা করা। কেন সম্ভব? গুটি গুটি করে পায়ে পায়ে হাঁটতে হয়, আগে শিখতে হয়। আচ্ছা, তাহলে বাচ্চা কিন্তু উঠে দৌড় দেয় না, বাচ্চা কিন্তু বুঝছি, হাঁটতে দেয়, ওষুধ খায়, তারপরে শিখে হাঁটানো শিখে। আশরাফ ভাই, সময় কম, মানে শর্ট করে বলি, খুব শর্ট করে বলতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট হলো যে 1 লাখ টাকা হইলে ব্যবসা করা সম্ভব। জি, আচ্ছা, এক নম্বর পয়েন্ট হইলো ই ছাড়া, জামানত ছাড়া। 2 নম্বর হলো 1 লাখ টাকা হইলে ব্যবসা সম্ভব। আচ্ছা, 3 নম্বর বিষয় হলো, আচ্ছা ঠিক আছে, মানে অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে। 3 নম্বর বিষয় কম যদি হয় তাও সম্ভব। আচ্ছা, 1 লাখই ধরলাম, 1 লাখ যদি হয় এটা তো সংগঠন থেকে দেওয়া সম্ভব। আচ্ছা, এটাও অ্যাকসেপ্ট করলাম আপনার কথাটা। 3 নম্বর হলো ব্যবসার কোয়ালিটিটা কেমন? চাউল, তেল, না, এটা তো পণ্য, এটা তো পণ্য, মানে ব্যবসার আপনি ব্যবসাটা পরিচালিত কিভাবে? এখন পরিচালনার ক্ষেত্রে শোনেন, সব কাজে তো সবাই চাকরি দিই, আমি নিজেও চাকরি দিই, আপনি
কিন্তু এর মধ্যে থেকে একটা সময় পেতে গেলে এটা নির্ধারণ করতে হবে আমি যে একটা কাজ করবো ওই একটা কাজ বা একটা কাজের যোগান দিয়ে তার কাছে আয় করে নেবো আমার এই ব্যবসার সাথে তার কোনো সম্পর্ক না, সে পাহারাদার হিসেবে থাকবে। আর আমরা সবাই যদি যারা মোটামুটি যারা দায়িত্ব থাকবো তারা যদি এটা দিনে দোষণা কথা ফোনে বা যেভাবে হোক একটু সময় দিয়ে যে যতটুকু সময় পাই প্রথমের লগ্নে কিন্তু তাদের বেতন দেওয়া সম্ভব না, একটা পাহাড়দার তো লাগতে হবে। পাহাড়দারের ভিতরে মোটামুটি আমি মনে করছি 2000 টাকা দিয়ে যদি আমি ডাকি টাকা দেবে এবং 2000 টাকা ইনকাম করার রাস্তাও আমার পরিকল্পনা করা আছে কিভাবে করবো সে সিদ্ধান্ত করতে গেলে 2000 টাকা দেবো প্রথমত যে 2000 টাকা তো আমার আয় নেই, তাহলে আয় করতে হবে, তাহলে লোকটা একটু বসায় রাখলে খালি পাহাড়দার হিসেবে রাখলে হবে না, তাহলে আয়ের জন্য তাকে বিকল্প রাস্তায় নিতে হবে। আচ্ছা বুঝতে পারছি। জি। মানে আপনি যে এখানে দুই তিনটা কথা আসছে। জি। এক নম্বর কথা হলো দোকানটা চালাইতে চাইতেছেন একটা ইয়ের মাধ্যমে, কর্মচারীর মাধ্যমে এইটা চালাতে চাইতেছেন। আমরা যেহেতু সবাই সদস্য যারা তারা চাকরি করি, তাহলে একটা ইয়ের মাধ্যমে চালাতে চাইতেছেন, সেটা হলো কর্মচারী। আচ্ছা, দুই নম্বর বিষয় হলো কর্মচারীর যে খরচ এইটা দোকানের থেকেই আসবে, এটা আশা আপনি করেন। জি। আচ্ছা, কর্মচারীর খরচটা সংগঠন থেকে বহন করতে হবে না, না। আশা করি। এরপরে তাহলে কর্মচারীর বিষয়টা গেল, দোকানের যে খরচ জামানত তো দিতে হবে না, বাকি দোকানের যে ভাড়া এইটা কি সংগঠন থেকে বহন করতে হবে নাকি ব্যবসা থেকেই সব? ব্যবসা দিয়ে অঙ্কের কোনো টাকা একবারে একটা টাকা পুঁজি দিল প্রথম মাস থেকে কি সম্ভব? জি। প্রথম মাস থেকেই ব্যবসার থেকে সম্ভব কি? প্রথম মানে কোনো দিনে সম্ভব হবে আমি না, এটা জিজ্ঞাসা করতে আপনি মানে ক্ষিপ্ত হওয়া যাবে না, প্লাস রাগারাগি করা যাবে না। না, আমি শুনে আমার কথার গন্ধটা আমাদের অসুস্থর পর থেকে একটু অবস্থা বেশি। আসলে ভাই এখানে আমি কিন্তু ঠান্ডা মাথায় বলতেছি, সবাই ঠান্ডা মাথায় বলতেছি, আপনি বলবেন। কথা একটু কথা একটু ধরে না, আমি মাইন্ড দিয়েছি না, আমি জিজ্ঞাসা করতেছি জানার জন্য যে প্রথম মাস থেকেই ব্যবসার পক্ষ থেকে সম্ভব কিনা। তাহলে অসম্ভব, তাহলে বোঝা যাইতেছে, এই কথা থেকে বোঝা যায় যে প্রথম মাস থেকেই খরচটা, প্রথম মাস থেকে অন্তত 2-4 মাস খরচ বহন করতে হবে সংগঠন থেকে, অন্তত দোকান ভাড়াটা। সংগঠন থেকে আমি যেটা বলি আমার সংক্ষিপ্ত ব্র্যান্ডের বুদ্ধিতে বলি, সংগঠন এককালীন ধরেন এই 3 মাসের জন্য বা 1 বছরের জন্য এই টাকাটা নিল, মানে ধরেন 1 লাখ টাকা দিলে না, এই 1 লাখ টাকা পুঁজি কেন্দ্র করে আয় ব্যয় এই 1 লাখ টাকা থেকে দেখাতে হবে। মানে যে পরিচালনায় করবো আমরা 2-4 জন জায়গায় আছি, আমি তো একা না, আপনাদের পরামর্শ দরকার আছে, আপনাদের সহযোগিতা দরকার আছে, কারণ একটা ফোনের একটা কথা, হ্যাঁ, এইভাবে সহযোগিতা করে কিন্তু এই জায়গাটা পরিচালনা করতে হবে। আচ্ছা আসলে ভাই এখন কথা হলো সহযোগিতা সবাই করবে, পাশাপাশি আমি তো অবশ্যই সহযোগিতা করব। আর সদস্যদের সহযোগিতা কি? সহযোগিতা হলো এই দোকান থেকে পণ্য নেওয়াটাই সহযোগিতা। পণ্য নেওয়া সহযোগিতা, পাশাপাশি একটা কাস্টমার নিয়ে আসা, এটাও কিন্তু সহযোগিতা। আচ্ছা, এগুলো সহযোগিতার পাশাপাশি আরো যে সহযোগিতা আছে, কোনো শক্তির প্রয়োজন হইলে, 2টা মানুষের প্রয়োজন হলে এবং কোনো জায়গায় ফোন দেওয়ার প্রয়োজন হইলে সেটা আমরা আছি, আমরা করব, সহযোগিতা করব। কিন্তু সহযোগিতা আমরা যতই করি, আমরা এটা সংগঠন কি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করবে নাকি কোনো ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করবে? যেমন মনে করেন এটা যদি লাভ হয়, লস হয়, এটার যদি লাভ হয় এইটা সংগঠন নিবে না কোনো ব্যক্তি নিবে? আর আরেকটা হলো যদি লস হয়, এই লসটা কি সংগঠন বহন করবে না কোনো ব্যক্তি বহন করবে? সংগঠন যদি বহন করে তখন একরকম, আর ব্যক্তি বহন করলে আপনি এই প্রশ্ন করছেন, আপনি ফয়সালা দেবেন। আচ্ছা, এখন যদি এই সংগঠন বহন করে, লাভ লস সব যদি সংগঠন বহন করে, তাহলে সিস্টেমটা এরকম হবে, সংগঠন সব মালামাল কিনে দিবে, সংগঠন ভাড়া দিবে, সংগঠন কর্মচারী খরচ দিবে, সব সংগঠন করবে, লাভ যা হবে এটা সব সংগঠনে থাকবে। এইখান থেকে কর্মচারীর বিল দিবে, এই জায়গা থেকে এই লাভের থেকে কারেন্ট বিল দিবে, এই লাভের থেকে সব করবে, তারপরে যা থাকে সংগঠনে থাকবে। এটা হলো একটা। আর দ্বিতীয় না, এখন এটা তো যদি লাভ হয় তাহলে সংগঠনের সবাই খুশি হবে,
কিন্তু যদি লস হয়, লস হইলেও তো একই হবে। লস যখন হবে, অর্থাৎ এর দোকানের ব্যবসা থেকে আমরা কর্মচারী বিল দিতে পারতেছি না, তখন তো মূল পুঁজি থেকে, আমাদের যে মূল পুঁজি আছে এই মূল পুঁজি থেকে কর্মচারী বিল দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, এরপরে ঘর ভাড়া দিতে হবে, এগুলো মূল পুঁজি থেকে দিতে হবে। এখন মূল পুঁজি থেকে যখন আমরা ব্যবসা থেকে লাভ যখন মূল পুঁজিতে ঢোকাবো, সদস্যরা সবাই খুশি হবে যে হ্যাঁ লাভ হইতেছে। কিন্তু যে মাসে আমাদের লস হবে, ওই মাসে কিছু সদস্য তো মানবে না, কিছু সদস্য বা না মানলেও ভিতরে ভিতরে বলবে যে হ্যাঁ তারা এমন ব্যবসা করে প্রতি মাসে লস যায়। আবার আর একটা কথা এরকম হতে পারে, তারা মুখেও বলবে না, কিন্তু মনে মনে এটা বলবে, মনে মনে এটা চিন্তা করবে যে হয়তো যারা পরিচালনা করে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আল্লাহ জ্ঞান দিয়েছে। আমি বলি, এত বিস্তারিত না বললে সংক্ষিপ্ত এটা কথা। আচ্ছা শেষ কথা শেষ। এখন ওই যে কেউ আমার যদি কথা জানে শেষ। বলে আমার রাস্তায় গাছে বাসে ধরলে অ্যাক্সিডেন্ট হবে, সেই বাসে ভুলেও চলবে না। ব্যবসার মূল ইন্দ্রিয়টা হচ্ছে আলাল উপার্জনের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠা করার লক্ষ্য একটা টার্গেট করে যাওয়া। এখন এটা যদি শুরুতেই ভয় দেখা বলে আমি ওদের মধ্যে পড়ে যাব, পড়ে যাওয়াটা ওই উপর লাগা। তাহলে আপনাকে বেতন দিচ্ছে এখানে, আমরা যে সবাই একত্রিত হয়েছি, আরো 10 জনকে দেবে। আমি কথাটা একটু বলি। আচ্ছা ঠিক আছে। এখন সদস্যরা যে বাড়াচ্ছেন, কি সদস্যরা কি আপনাদের বেতন দেয়? এটা আমরা সবাই ব্যয় করলাম, নিবাই করলাম, নিবে করলাম, দুর্বাই করলাম, কেউ বেতন দেয় কেউ না। তাহলে কেন আপনি উদ্যোগ নিয়ে এই সভাপতির দায়িত্বটা পালন করতেছেন? কেন বলেন, এটা বলেন আগে। আচ্ছা, এর অর্থ বললে আমি আপনার প্রসঙ্গটা যাব। আপনি কেন তাহলে এই দায়িত্বটা পালন করতেছেন? এতগুলো লোকের দায়িত্ব কেন নিচ্ছেন আপনি? আচ্ছা এখন আসেন, এই দায়িত্ব প্রতিদিন সময় দিই আমরা, তাই না? আমরা প্রতিদিন সময় দিই। দিচ্ছেন কেন? কারণ কি? আব্দুল সুমন ভাই লেখালেখি করে, আমি লেখালেখি করি, হিসাব আর এটাই সবকিছু মিলে আমরা সময় দিই। কেন দিই হ্যাঁ। এবং এটা কেন গঠন করছি? হ্যাঁ, এটা গঠন করার পিছনে কারণ হলো আমরা অর্থনৈতিকভাবে এই মানে কি হব, মজবুত হব, অর্থনৈতিকভাবে আমরা একটা সময় বড় কিছু একটা করবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তবে এখন যারা দায়িত্ব পালন করতেছে আমাদের পুঁজিও কম, এই জন্য আমরা কাউকে কোনো বেনিফিট দিতেছি না। তবে যারা দায়িত্ব পালন করতেছে এরা এক সময় বেনিফিট পাবে, দায়িত্ব হিসেবে তার একটা বেতন দাঁড়াতে থাকবে যে এত টাকা তাকে বেতন দেওয়া হবে। এখন আমরা যে কাজটা করতেছি এটা পুঁজি কম, এই জন্য ফ্রি করতেছি। কিন্তু যখন পুঁজি বেশি হবে, প্রতি মাসে ভালো লাভ। সব হ্যাঁ। জিনিস এখন কাম করা আছে। আচ্ছা শুনে, এই যে আমরা যে এখানে সময়টা দিই, এটা হচ্ছে আপনার মাঝে মাঝে একটু একটু করে সময়। কিন্তু দোকান নিলে তো একবারে পারমান সময় দিতে হবে। তো সেই হিসাবে ওইখানে আমরা যদি সময় দিই, আমাদের বেনিফিট নাই নিলাম, কিন্তু যে কর্মচারী হিসেবে আসবে তাকে দিতে হবে। আর সর্বোপরি এই কথা তো সব বইলে শেষ করা যাবে না, আমাদের টাইম হয়ে গেছে, আর মাত্র 4 মিনিট আছে। এখন যদি জামানত ছাড়া দোকান নেওয়া যায়, তাহলে যে দোকানে জামানত দেওয়া হয়েছে ওইটার উপায় কি? ফিরে আনতে হবে। আচ্ছা, ফিরে আনাটা দায়িত্ব কার? আমরা যদি 3 জনের, এটা আপনি আলাদা সদস্যরা তো কেউ দেয় না। তারাই। আচ্ছা, আবার কি তারা আমরা 3 জন কথা বলে দিয়েছে, কি বলছেন না বলছেন, ঠিক আছে। তাহলে এখন আমাদের 3 জনেরই দায়িত্ব হইলো এই টাকাটা ফিরে আনা। আজকে আমি ওখানে অন্য একটা কাজে গেছিলাম বিল্ডিং এর দরজার বিষয় নিয়ে। তো যাওয়ার পরে উনি বললো যে দোকান কবে শুরু করবেন। আমি বললাম যে আমরা একজনের কাছে টাকা পাই 2 লাখ, উনি আমাদেরকে এখনো টাকা দেয় নাই। সুতরাং দোকানটা আমরা যে শুরু করতে পারবো কি পারবো না এত নিশ্চয় এত টাকা আমি বলছি। বলার পরে উনি বলছে যে হুজুর ছোট ভাই বলেন, আমি কিন্তু একটু ক্রাইসিসের মধ্যে এই মোচর কিনতে দেওয়া যাবে, হ্যাঁ, মোচর দেওয়া যাবে, বুঝতে পারবে কি? মানে ভাত দেওয়া যাবে। বাস দেওয়ার কথা কি আমি শুরু করিনি। হ্যাঁ পরিষ্কার করো না। হ্যাঁ, মানে দোকান বাদ দিবে, এই সুযোগ নেওয়া যাবে। আমাদের তো কোনো ব্যবস্থা করা হবে না, আমি করে আচ্ছা, দিচ্ছি। এখন মানে আমরা এখন তো সময় নেই। তাহলে এখন আমরা তো মোচর দিতে চাইতেছি, মানে বাদ দিতে চাইতেছি, যেহেতু ওখানে অন্য জায়গায় যদি জামানত ছাড়া দোকান পাই, ওখানে জামানত দিয়ে নিবো কেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে জামানত ছাড়া দোকান যেখানে সেখানে আসবো। আচ্ছা, এটা কথা হলো। দ্বিতীয় কথা হলো, ওখান থেকে দিলে আমাদের জামানতটা উঠে আনতে হবে। উনি কিন্তু মোচর দিতে দিবে না, উনি বলছে এখন কি করা সেটা বলে। না, বলা তো যায়নি।
আচ্ছা, তারপরে সময় আবার কম। এটা তো আমার 3 জনের দায়িত্ব। 10 তারিখের আইনে দিলেই হলো। 10 তারিখের মধ্যেই ফয়সালা করতে হবে। এমনকি এটা আপনাদের টানবেন। আমার একা দায়িত্ব। আচ্ছা, 3 জনে মিলে তাহলে কবে যাবে? সময় করেন। 3 জনে মিলে 10 তারিখের মধ্যে দিতে হবে। 3 জনে যাবে ইনশাআল্লাহ। 3 জনই যাব, 3 জনই যায় খুলে মিলে বলবো। বলার পরে আমরা সেখান থেকে চেষ্টা করবো টাকা তারপরে ফিরে এক মিনিটে একটা শেষ করে দিই। হ্যাঁ। অনেক সদস্য হিকমা ফাউন্ডেশনের কথা শুনে আমরা আলোচনা শুরু লগ্নে করছি জানি, তাহলে আমরা চাউল তেল দিয়ে শুরু করছি। এই লগ্নে অনেক সদস্য ভর্তি হওয়ার ইচ্ছুক বিধায় স্থগিত করে রাখছি। মানে দেখলাম যখন প্রাণ উল্টা পাল্টা, আমি কিন্তু একবার বা দুইবার একবারে না বলতে। হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে কথা দিছি, সর্বশেষ কথা এটাই হইলো যে ওখান থেকে যাবো ফিরে আনতে হবে। আর ফিরে আনার জন্য আমরা যাব 3 জনই। এটা আগামীকাল কি যাওয়া যায়? আগামীকাল রাস্তা কি আজকে এসার পর দেবেন? আজকে গেছিলেন